নমস্কার সকলকে। আরআরবি এনটিভিসির টিসিএস কন্ডাক্ট করা যেসব পরীক্ষাগুলি থেকে প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসছে, সেই প্রশ্নের সমাধান নিয়ে আমরা যে ক্লাস করছিলাম, আজকে তার 5 নম্বর ক্লাস, পলিটির সেকেন্ড ক্লাস। আর তোমাদের যে আমাদের পেড ব্যাচে সেট দেওয়া হচ্ছিল, আজকে তোমরা পলিটির সেই সেটেরই সেকেন্ড ক্লাস করছো। এর আগে অলরেডি ফার্স্ট ক্লাসটা তোমাদের হয়ে গেছে। যাদের কাছে সেটটা নেই তারা বিশ্ব ইসরায়েল থেকে সেটটা কালেক্ট করে নিও। প্রথম প্রশ্নে আসা যাক, আগের কোশ্চেনগুলো হয়ে গেছে আমাদের। প্রথম প্রশ্ন আছে আমাদের, ভারতের সংবিধানের খসড়া তৈরিতে মোট কত সময় লেগেছিল? 2 বছর, 11 মাস, 18 দিন মোট সময় লেগেছিল। তাহলে 2 বছর 18 দিন কোনোটাতেই নেই, তাহলে 2 বছর 11 মাস 17 দিন, এটা আমরা উত্তর করব। নেক্সট প্রশ্নে আসি। 1946 সালের 9 ডিসেম্বর অনুষ্ঠিত গণপরিষদের প্রথম সভার সভাপতিত্ব কে ছিলেন, বা সভাপতি কে ছিলেন, সভাপতিত্ব কে করেছিলেন এবং সভাপতি কে ছিলেন? তো প্রথম সভার সভাপতি নির্বাচন হয়েছিল এইভাবে যে বয়সের ভিত্তিতে সব থেকে প্রবীণতম যিনি ছিলেন তিনি ছিলেন গণপরিষদের প্রথম সভাপতি। কতগুলো মোট অধিবেশন হয়েছিল? মোট 11টি অধিবেশন হয়েছিল। মোট 11টি অধিবেশন হয়েছিল। তার মধ্যে প্রথম অধিবেশন কবে হয়? 9 ডিসেম্বর। 9 ডিসেম্বর থেকে 11ই ডিসেম্বর, এটা হচ্ছে প্রথম। তো বয়সের ভিত্তিতে ডক্টর সচ্চিদানন্দ, তোমাদের অপশন এখানে নেই, ডক্টর সচ্চিদানন্দ সিনহা, ডক্টর সচ্চিদানন্দ সিনহা, ডক্টর সচ্চিদানন্দ সিনহা হচ্ছেন এই প্রথম সভার সভাপতি এবং ইনি হচ্ছেন প্রথম অস্থায়ী সভাপতি, গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি। যদি স্থায়ী বলি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ইনি হচ্ছেন প্রথম স্থায়ী সভাপতি। কবে? না, 11ই ডিসেম্বর 1946 সাল থেকে ইনি ছিলেন, ইনি স্থায়ী সভাপতি। তোমাদের যে সেটটা আছে ওতে সম্ভবত এখানে তো পিপিটিতে কোশ্চেন অপশনগুলো ভুল আছে। ওখানে আরেকটা ছিল, অপশন নাম্বার এতে ছিল এম.এন. রয় বা মানবেন্দ্র রয়, তিনি আমাদের ভারতীয় সংবিধানের প্রথম ধারণা দেন তিনি। আর একটা হচ্ছে অপশনে তোমাদের সম্ভবত জওহরলাল নেহেরু ছিলেন, অপশন ডি। এটা থেকে কোশ্চেন আসে হচ্ছে অবজেক্টিভ রেজলিউশন, যেটা হচ্ছে 13ই ডিসেম্বর 1946। এই অবজেক্টিভ রেজলিউশন পাস হয় হচ্ছে জওহরলাল নেহেরুর মাধ্যমে। নেক্সট, কে বলেছেন যে সাংবিধানিক প্রতিকারের অধিকার হলো সংবিধানের হৃদয় ও আত্মা? ডক্টর আম্বেদকর বলেছিলেন যে সাংবিধানিক প্রতিকারের অধিকার হলো সংবিধানের হৃদয় ও আত্মা। এখানেও তোমাদের পিপিটিটা কোনো কারণে হয়তো উত্তরগুলো ঠিকঠাক নেই। তো কে বলেছিলেন? ডক্টর বি আর আম্বেদকর বলেছিলেন। যে সংবিধানের হৃদয় ও আত্মা সংবিধানের প্রতিকারের অধিকারকে। ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন কে? ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। অপশন নাম্বার সি আমাদের উত্তর। কোন সংবিধান থেকে ভারতের সংবিধানে মৌলিক অধিকারগুলি আনা হয়েছে? ব্রিটেন, সুইজারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন। কোনখান থেকে আনা হয়েছে একটু দেখবো আমরা। প্রথমে ব্রিটেন থেকে চোখ রাখবো, ব্রিটেন থেকে কি কি আনা হয়েছে সেখান থেকে আমরা দেখে থাকবো। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এক নাগরিকত্ব, আর কি আনা হয়েছে? না, লোকসভার স্পিকার। সুইজারল্যান্ড বাদ দিলাম। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কি কি আনা হয়েছে আমরা দেখব। প্রস্তাবনা, লিখিত সংবিধান, লিখিত সংবিধান,
আর কি আনা হয়েছে না উপরাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি। এরপর দেখবো আমরা আর কি আনা হয়েছে, সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থা। আচ্ছা, যদি সোভিয়েত ইউনিয়নের দিকে চোখ রাখি, এটা মার্কিন যুক্তরাষ্ট্র গেল, এটা মার্কিন যুক্তরাষ্ট্র গেল, এটা ব্রিটেন গেল। সোভিয়েত ইউনিয়ন যদি দেখি, যে 5 ইয়ার প্ল্যান, মৌলিক কর্তব্য, মৌলিক কর্তব্য এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 5 ইয়ার প্ল্যান, পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 5 ইয়ার প্ল্যান হচ্ছে সোভিয়েত ইউনিয়ন থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এবার আমরা দেখি, আমাদের কোশ্চেন ছিল মৌলিক অধিকার। মৌলিক অধিকার নেওয়া হয়েছে কোথা থেকে? মৌলিক অধিকার নেওয়া হয়েছে আমাদের ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, এই তিনটা আমরা অপশন পাচ্ছি। তাহলে আমাদের উত্তর হবে যে আমরা এখান থেকে পাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, যেটা আমাদের অলরেডি প্রশ্নের মধ্যে আছে, সেটা আমরা এখানে মার্ক করিনি আলাদা করে। নেক্সট দেখো, যদি কেউ স্ক্রিনশট নাও তো নিয়ে নিতে পারো, আমি সরে দাঁড়ালাম। নেক্সট দেখো, কোশ্চেন আছে আমাদের, ভারত কর্তৃক গৃহীত ফেডারেল সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি? চারটে অপশন একবার চোখ বুলিয়ে নাও তোমরা। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে সম্পর্ক সহযোগিতার উপর ভিত্তি করে হওয়া উচিত, যেটা আমাদের অপশন নাম্বার ডি এ আছে, যেটা আমাদের অপশন নাম্বার ডি এ আছে। নেক্সট, নিচের কোনটি সংবিধানের উৎস নয়? দেখো, একটু আগে যদি দেখি, এখান থেকে কয়েকটা অপশন বাদ যাবে। কি করে বাদ যাবে? মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর হয়েছে এবং এতগুলো জিনিস হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আনা হয়েছে, এতগুলো বৈশিষ্ট্য। তাহলে এখানে অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্র কোনো মতেই উত্তর হওয়া সম্ভব নয়, কারণ আমরা দেখে নিয়েছি মার্কিন যুক্তরাষ্ট্রে কি কি নেওয়া হয়েছে। তাহলে পড়ে থাকছে আমাদের ডেনমার্ক, ফ্রান্স এবং আয়ারল্যান্ড, যেখান থেকে আমাদের সংবিধানের কোনো অংশ নেওয়া হয়নি। তো আমরা যদি একটু দেখি, যে ফ্রান্স থেকে আমাদের রিপাবলিক, ইকুয়ালিটি, এই দুটি শব্দ নেওয়া হচ্ছে। ফ্রান্স থেকে নেওয়া হচ্ছে রিপাবলিক এবং ইকুয়ালিটি শব্দটি, রিপাবলিক এবং ইকুয়ালিটি শব্দটি আমাদের নেওয়া হচ্ছে ফ্রান্স থেকে। আচ্ছা, আয়ারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র আমরা করবো না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র অলরেডি পড়ে ফেলেছি। তাহলে আয়ারল্যান্ডে যদি আমরা দেখি, রাষ্ট্রপতির নির্বাচন এবং নির্দেশমূলক নীতি, রাষ্ট্রপতির নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন। দেখো, রাষ্ট্রপতি থেকে আগে আমরা করেছি, রাষ্ট্রপতি একবার এখানে দেখতে পাচ্ছি যে ব্রিটেন থেকে, এবং উপরাষ্ট্রপতি দেখতে পাচ্ছি আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এখান থেকে আরেকটা পেলাম রাষ্ট্রপতির নির্বাচন, যেটা হচ্ছে আয়ারল্যান্ড থেকে। আর কি পাচ্ছি আমরা? নির্দেশমূলক নীতি, নির্দেশমূলক নীতি। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র আমরা ওখানে পেয়েছিলাম, আয়ারল্যান্ড বলে দিলাম, ফ্রান্স বলে দিলাম, তাহলে কোনটা নেই? ডেনমার্কের সংবিধান হচ্ছে ভারতীয় সংবিধানের উৎস নয়। নেক্সট দেখো, স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্বের নীতির জন্য ভারত কোন দেশের সংবিধান বিবেচনা করেছে? আয়ারল্যান্ড, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ব্রিটেন। তো দেখো, এর উত্তর হবে হচ্ছে আমাদের ফ্রান্স, অপশন নাম্বার বি হচ্ছে এটার উত্তর। নেক্সট, 19, ভারতীয় সংবিধানের কোন অংশে ভারতের নাগরিকদের মৌলিক অধিকার রয়েছে? পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। কোন অংশ কিসের সঙ্গে যদি বর্ণিত দেখি, তাহলে আমরা খুব সহজে করতে পারবো। ভারতবর্ষ ও তার অঙ্গরাজ্যগুলো হচ্ছে পার্ট 1-এ বর্ণিত হয়েছে। ভারতবর্ষ ও তার অঙ্গরাজ্য, অঙ্গরাজ্য পার্ট 1। এছাড়া হচ্ছে নতুন রাজ্য গঠন এবং তার নাম পরিবর্তন। এছাড়া কি বললাম? নতুন রাজ্য গঠন ও তার নাম পরিবর্তন।
নেক্সট পার্ট টু যদি আমরা দেখি যে পার্ট টু কিসের সঙ্গে সম্পর্কিত। পার্ট টু হচ্ছে নাগরিকত্বর সঙ্গে সম্পর্কিত। নাগরিকত্বর সঙ্গে পার্ট টু সম্পর্কিত। পার্ট আবার নাগরিকত্বের সঙ্গে সম্পর্কিত। পার্ট থ্রি যদি আমরা দেখি পার্ট থ্রি কিসের সঙ্গে সম্পর্কিত। পার্ট থ্রি হচ্ছে আমাদের মৌলিক অধিকারের সঙ্গে সম্পর্কিত, যেটা আমাদের 12 থেকে 35 নম্বর ধারায় আছে। 12 থেকে 35 নম্বর ধারায় হচ্ছে পার্ট থ্রি মৌলিক অধিকারের সম্পর্কিত, যেটা আমাদের কোশ্চেন অলরেডি আছে। আচ্ছা, পার্ট ফোর অপশনটা একটু দেখে নিই। পার্ট ফোর এটা হচ্ছে নির্দেশমূলক নীতির সঙ্গে সম্পর্কিত। নির্দেশমূলক নীতির সঙ্গে সম্পর্কিত। নির্দেশমূলক নীতির সঙ্গে সম্পর্কিত। এবার আর্টিকেলগুলো একটু দেখে নেবো আমরা। পার্ট ওয়ান হচ্ছে 1 থেকে 4 নম্বর আর্টিকেল। নাগরিকত্ব 5 থেকে 11 নম্বর আর্টিকেল। 12 থেকে 35 পেলাম পার্ট থ্রিতে, এবং পার্ট ফোরে হচ্ছে 36 থেকে 51 নম্বর। একবার ভালো করে দেখে নাও। তাহলে পার্ট ওয়ানে ভারতবর্ষ ও তার অঙ্গরাজ্যের নতুন রাজ্য গঠন এবং তার নাম পরিবর্তন হচ্ছে পার্ট ওয়ানে, যেটা 1 থেকে 4 নম্বর ধারা। পার্ট টু এ হচ্ছে 5 থেকে 11 নম্বর, যেটা হচ্ছে নাগরিকত্ব আছে 5 থেকে 11 নম্বর ধারা অনুযায়ী। পার্ট থ্রি হচ্ছে 12 থেকে 35 নম্বর ধারা, যেটা হচ্ছে আমাদের মৌলিক অধিকারের কথা বলছে, এবং পার্ট ফোর হচ্ছে নির্দেশমূলক নীতি, যেটা হচ্ছে 36 থেকে 51 নম্বর ধারা। নেক্সট দেখো, ভারতের রাষ্ট্রপতি কোন অনুচ্ছেদের অধীনে মৃত্যুদণ্ডের সাথে দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তির দণ্ড স্থগিত, মুকুব বা কমানোর অব্যাহতি করতে পারেন? আর্টিকেল 65, 123, 50, 72, যেটাকে আমরা পার্ডনিং পাওয়ার বলি। সেটা হচ্ছে অপশন নম্বর ডি, 72। এখান থেকে একটা প্রশ্ন পড়ে, যেটা হচ্ছে 123, যেটা হচ্ছে অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করতে পারেন রাষ্ট্রপতি। অধ্যাদেশ বা অর্ডিন্যান্স, অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করেন কোন আর্টিকেলের বলে? 123 নম্বর আর্টিকেলে বলে। আর আমাদের দিয়েছিল যে পার্ডনিং পাওয়ার বা ব্যক্তির দণ্ড স্থগিত বা মুকুব করানোর জন্য আর্টিকেল কত নম্বর আর্টিকেলের সাহায্যে রাষ্ট্রপতি? না, আর্টিকেল 72। আজকের পর্যন্ত ক্লাস এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সকলে পড়তে থাকো। ধন্যবাদ সকলকে।